নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সব মত, সব পথ, সব চোখ, সব দৃষ্টি যখন অযোধ্যায়, যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোট আনকোট জালি হিন্দুদের মিছিল নিয়ে হাঁটবেন কলকাতার রাজপথে, তখন কিন্তু অন্য ধর্মের মানুষ এই রাম জন্মভূমির রাম মূর্তি প্রতিষ্ঠাটাকে কোন চোখে দেখছেন এটা জানার ভীষণ ইচ্ছে করছিল। এবং সেই জানতে গিয়ে আমরা সরাসরি চলে গিয়েছিলাম এমন একজন মানুষের কাছে। সে মানুষটার নাম কাজী মাসুম আক্তার। পেশায় শিক্ষকতা করেন, পদ্মশ্রী প্রাপক, উদার মনা। সেই মানুষটা বলেন, রাম জন্মভূমি তো আমাদেরও রাম জন্মভূমি। এটা তো বিজেপির এজেন্ডা হতে পারে, বিজেপি ইস্যু করতে পারে, কিন্তু এটা তো বহু বছর আর ব্রিটিশ আমল থেকে এটা চাহিদা ছিল, আদালত সেটাকে স্বীকৃতি দিয়েছে, ফলত সমস্যাটা মিটে গেছে এবং পরবর্তীকালে সেটাকে বিজেপি এজেন্ডা করেছে। তাতে কি এসে গেল? এই যে মুক্তমনা একজন ভারতীয়র চিন্তাভাবনা, সেটাকে শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন বাংলার এই প্রতিবেদনে যখন রাম জন্মভূমিতে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 500 বছর বাদে একটা দীর্ঘদিনের চাহিদাকে শেষ পর্যন্ত স্বীকৃতি দিচ্ছেন, সম্মান জানাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই সময় দাঁড়িয়ে কাজী মাসুম আক্তার এই রাম জন্মভূমি নিয়ে, এই রামলালার মূর্তি প্রতিষ্ঠা নিয়ে কি বললেন নতুন বাংলার দর্শকদের আজকে শোনাবো। নমস্কার, মাসুমদা, সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি, রাত পোহালেই মেগা ইভেন্ট অযোধ্যায় প্রধানমন্ত্রী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করছেন। আপনি কাজী মাসুম আক্তার এই বিষয়টাকে কি কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন একটু বলবেন? দেখুন, একটা অনাকাঙ্ক্ষিত বিতর্ক সেইটার অবসান হচ্ছে। একটা মিলন, যে ভারতীয়দের মধ্যে যে মিলনের বার্তা কোথাও খণ্ডিত করা হয়েছিল, সেটারও অবসান করছেন। আমার প্রশ্ন হচ্ছে, রাম মন্দির ইস্যুটা কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যু নয় বলে আমি জানি। এখন এটাকে পলিটিক্যালি করার একটা চেষ্টা চলছে মাত্র। রাম মন্দির ইস্যুটা, রাম মন্দির চাওয়াটা, এটা ছিল ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে ভারতীয়দের একটা বড় অংশ তারা মনে করেছে, তারা বিশ্বাস করেছে, তারা আত্মস্থ করেছে যে এই জায়গাতেই, যেখানে বাবরি বিতর্কিত ধাঁচা, সেখানেই রামের জন্মস্থান ছিল এবং সেটাকে লালন করেছে, পালন করেছে তারা। তখন এটা রাজনীতির বিষয় ছিল না, তখন এটা মানুষের মনের বিষয় ছিল। ধর্ম, জাতি, বর্ণ যাই হোক না কেন, মানুষের দীর্ঘদিনের আবেগকে সেটাকে তুচ্ছ করা যায় না। সেটাই প্রধান। মানুষের চাওয়া পাওয়া যে কোনো ধর্ম, জাতি, বর্ণ চেয়ে অনেক উপরে। তো সেটা ছিল। পরবর্তীকালে অনেক গঙ্গা দিয়ে জল গড়িয়েছে। তারপর রাজীব গান্ধী সরকার দরজা খুলে দিয়েছিল। অনেকে বলে রাজনৈতিক কারণে, যে কোনো কারণেই হোক দরজা খুলে দিয়েছিল পূজার জন্য। তারপরে মানুষ, গোটা ভারতবর্ষ আরো গর্জে উঠেছিল যে আমাদের চাই চাই রাম মন্দির, না বাবরি মসজিদ, না মসজিদ, না মন্দির, না কি। এটা সমাধান পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারলাম না। ইতিহাস বিদরা নানামতি নানা কথা বলেছে, কোনটা সত্য কোনটা চূড়ান্ত এটা আমরা জানতে পারছি না। কিন্তু আমরা ভারতের সংবিধানকে মানি। আমরা যদি ভারতের সংবিধানকে মানি, তাহলে সংবিধান রক্ষার কথা সুপ্রিম কোর্টকে মানতে আমরা বাধ্য। অবশ্য সুপ্রিম কোর্ট বললো এখানে মন্দির করাই উচিত, মন্দির করার পারমিশন দেওয়া হলো। তারপর এখন মন্দির তৈরি হচ্ছে। অনেক পরে বিজেপি এটাকে তাদের চিন্তা চেতনার কর্মসূচি করেছে। কারণ কি? কারণ মানুষ চাইছে, তাই তারা রাজনৈতিক ইস্তাহারে, তাদের পলিটিক্যাল ইস্তাহারের মধ্যে রাম মন্দির করার ইস্যু তৈরি করেছিল। যেমন 3 তালাক, যেমন আরো অনেক ইস্যুকে নিয়ে তারা নির্বাচনী ইস্তাহারে লড়েছে। আর প্রশ্ন হচ্ছে, বাবরি মসজিদ যেটা বা বাবরি যে বিতর্কিত ধাঁচা বলুন আর যাই বলুন, সেটা যখন ভেঙে গেল, ভাঙার পরে প্রশ্ন উঠেছিল যে বিজেপি তো বলছে রাম মন্দির চাই, তাহলে রাম মন্দির তো করছি না, বছর পর বছর চলে যাচ্ছে ভাওতা। বিভিন্ন রাজনৈতিক দল বলেছিল বিজেপির মুরদে কুলোবে না, বিজেপি পারবে না। বিজেপি কেন করেনি? তারা সুপ্রিম কোর্টের রায় পায়নি, তাই করেনি। রাজ্যের করতে পারত, ক্ষমতায় ছিল, তারা করেনি। বিজেপি এই কাজটা করতে যায়নি। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর অবশেষে কোটি কোটি মানুষের, যে ভারতবর্ষে প্রায় 11 কোটি মানুষ শুধু দান দিয়েছে এই মন্দির তৈরির জন্য। 4 লক্ষ পরিবার, মানে 4 লক্ষ গ্রাম থেকে অনুদান গেছে। বিদেশ থেকে প্রচুর অনুদান এসছে। কাশী এবং প্রয়াগরাজের ভিক্ষুকরা, যারা রাস্তায় ভিক্ষে যায় আমাদের কাছ থেকে, তারা 4 লক্ষ টাকা সংগ্রহ করে দিয়েছে। অজস্র ইতিবৃত্ত কাহিনী, মানুষের চোখের জল, আবেগ, ভালোবাসা রয়েছে।
অবশেষে রাম মন্দির তৈরি হচ্ছে। এটা বিজেপির রাজনৈতিক ইস্তাহারকে পালন করতে বিজেপিও পিছিয়ে নেই, তারাও সঙ্গে আছে এবং একাধিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন তারাও সঙ্গে আছে। এখন সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে যে ওই রাম মন্দির অংশ থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটা জায়গা দেওয়া আছে। রাম মন্দির যতটা জায়গা নিয়ে তার চেয়ে বেশি জায়গা, যতটুকু আমি জানি 5 একর জায়গা মসজিদ তৈরির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই রাম মন্দিরে তৈরি হলো, একটা চ্যাপ্টারের সমাপ্তি হলো, মানুষের মধ্যে যে কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছে তা দূর হলো। মানুষের আবেগকে দীর্ঘদিন ধরে রোধ করলে সেটা বিস্ফোরিত হয়, সেটা ক্ষতিকর। সেই আবেগ, তাদের ভালোবাসা, তাদের ভালো লাগাকে শ্রদ্ধা করা হলো। এই ভালোবাসা ভালো লাগা 200 বছরের, আরো আগের, এটা তো আজকের গল্প নয়। সেটা চরিতার্থ হলে একটা মন্দির মসজিদে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের ভালোবাসা, ভক্তি, আবেগ, মন্দির মসজিদ মানে হৃদয়ের চেয়ে বড় করে মন্দির কাবা নাই, এ তো কবি বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, সেই রাম মন্দির তৈরি হওয়ার পর যে 5 একর জমিতে মসজিদ তৈরি হওয়ার কথা, আমি এই মসজিদ তৈরির বিরুদ্ধে। কারণ মন্দির করেছে বলে মসজিদ করতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি ওখানে বিরাট একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, ওখানে বিরাট একটা হসপিটাল হোক। এই বিরাট জায়গা ধরে যে হসপিটাল নাম হবে যে মোহাম্মদী হসপিটাল, অসুবিধা কি আছে? হজরত মোহাম্মদের নাম হবে, কোনো ব্যক্তি লোকের নামে নয়, বাবরের নাম জড়িত নয়। যদি ইসলামের কিছু থেকে থাকে তাহলে ইসলাম ধর্মের যিনি মুখ্য প্রচারক প্রবর্তক হজরত মোহাম্মদের নামে আছে হোক। জানলো যে ইসলামকে শ্রদ্ধা করে বিভিন্ন স্তরের মানুষ এবং তাদের চাঁদা দেবে, শুধু মুসলমান না নয়, অমুসলমান নাও, হিন্দু সমাজের লোকেরাও। যেমন রাম মন্দিরে চাঁদা প্রচুর মুসলমান লোক দিয়েছে এবং এখানে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে যারা যুগ যুগ ধরে ভারতে বাস করছে, যেমন আমি কাজী মাসুম আক্তার, আমরা 8 পুরুষ আগে ধর্মান্তরিত হয়েছি। যেমন মোহাম্মদ আলী জিন্নাহ মাত্র 2 পুরুষ আগে ধর্মান্তরিত হয়েছিল। মোহাম্মদ আলী দাদু এবং জিন্নাহ দাদু একই পরিবারের, তার দাদু সেম ছিল, তারা ধর্মান্তরিত হয়েছে মাত্র 2 পুরুষ আগে, আমরা 8 পুরুষ আগে। এই যে ধর্মান্তরিত হয়েছিলাম, তার আগে আমরা কি ছিলাম? তার আগে আমরা সনাতনী ছিলাম। আমাদের ধর্মগ্রন্থ বেদ, আমাদের ধর্মগ্রন্থ গীতা, আর আমাদের মর্যাদা পুরুষোত্তম ছিল তখন রাম। এটা বুঝতে হবে। অর্থাৎ রাম আমাদেরও, যারা সনাতন ভারতীয়, যারা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে এই ভারতের মাটিকে তাদের মাটি মনে করেছে, ভারতের আকাশ বাতাস জল গাছপালা সবুজ সব তার, এই অযোধ্যাও তার, এই রাম জন্মভূমিও তার। সেটাই হয়েছে। এই রাম জন্মকে কেন্দ্র করে গোটা বিশ্বে একটা ভ্যাটিকান সিটির মতো সিটি হতে চলেছে, বিপুল মানুষের আয়ের উৎস হতে চলেছে। মানুষের জীবনে যদি আয়ের উৎস কেউ খুলে দেয়, সেটাই কি কম? আমাদের দৈনন্দিন জীবনে যেখানে মানুষের আর্থিক লাভ, বেঁচে থাকার জন্য যে আর্থিক পাওনা দরকার পড়ে, তার উৎস লাগে, উৎস। তেমনি এই রাম মন্দিরকে কেন্দ্র করে তার প্রত্যেকটা অনুপ্রমাণিতে মানুষের আয়ের উৎস খুলে গেছে। এটা মানুষের অর্থাগমের একটা জায়গা হয়েছে। কোন মানুষের? সাধারণ মানুষের, যারা রাজমিস্ত্রি, যারা ওখানে ঝাড়ু দিচ্ছে থেকে শুরু করে, যারা রাস্তাঘাটে ছোট করে ডালা দিয়েছে তাদের মধ্যে থেকে, যারা ইট বয়ে নিয়ে যাচ্ছে, যারা বালি বয়ে নিয়ে যাচ্ছে, যারা সিমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে, যারা পাথর বয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে থেকেও রুটি এসেছে। আমি মনে করি ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে যারা এই রাজনীতি করার জন্য, কারো আবেগকে উস্কে দেওয়ার জন্য যারা রাজনীতি করেছে, তাদের মধ্যে কোনো প্রেম ছিল না। যে রাজীব গান্ধী দরজা খুলে দিয়েছিল আমাদের এই রাম মন্দির পুজো করার ওখানে, যে সেই একই লোক সহমনু মামলার ক্ষেত্রে সহমনুর বিপক্ষে মত দিয়েছিল। পলিটিক্স নয় তো কি, পরিষ্কার রাজনীতি। মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করা, বিশেষ করে মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেওয়া, জুজু দেখিয়ে দেওয়া। কলকাতা তার আশেপাশে বেশ কিছু মসজিদ আছে যেটা সংরক্ষণের অভাবে অযোধ্যা ধ্বংসের মুখে, সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। পশ্চিমবঙ্গ সরকার সেই মসজিদগুলো সুরক্ষার জন্য তো যন্ত্রপাতি হতে পারত। খালি মন্দিরের জন্য 700 কোটি টাকা কেন? কেউ তো বলেনি জগন্নাথ মন্দির করতে পুরীতে, দীঘাতে। কেউ তো বলেনি যে বিভিন্ন মন্দিরগুলো সংস্কারের জন্য 700 কোটি টাকা খরচা করো। কেউ তো বলেনি ইমাম মাতা দিতে, এরা তো কেউ বলেনি। তারপরও তো 700 কোটি জনগণের ট্যাক্সের পয়সা প্রদান করা হচ্ছে। এটা কি পলিটিক্স নয়? রাম মন্দিরে যে মানুষের টাকা, কেন্দ্র সরকারের টাকা কত আছে আমার জানা নেই, আমি যতটুকু জানি কোনো টাকা নেই, জনগণের টাকা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে হচ্ছে সরকারের টাকায়, সরকারি টাকায় মন্দির মসজিদ করা যায় না বলেই আমি জানি। ভারতের সংবিধানে এমন কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই, কিন্তু এটা হচ্ছে। তাহলে মসজিদ হচ্ছে না কেন? আমি বলছি মসজিদ তৈরি করতে বলছি না। যদি 700 কোটি টাকা মন্দির করার জন্য পশ্চিমবঙ্গে হয়,
তাহলে ভেঙে পড়া মসজিদগুলোকে, মানে 7 কোটি টাকা যদি মন্দির তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে হয়, তাহলে ভেঙে পড়া মসজিদগুলোকে সুরক্ষার জন্য রাজ্য সরকার না ভেবে সেই মুসলমানদের দুধের গায়ে বয়ে তাদেরকে উস্কে দিয়ে, ভয় দেখিয়ে দিয়ে, আতঙ্কিত করে যেটা করছে, এটার নাম পলিটিক্স। এটা করে মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে রাম মন্দিরকে স্বাগত, কিন্তু রামের নাম উচ্চারণ করলেই অনুষ্ঠান করতে দেবো না। দুটো যায় না। রামকে এভাবে অসম্মান করা যেতে পারে? যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, তাকে এভাবে অসম্মান করা যেতে পারে? গোটা ভারতবর্ষে কোথাও হয় বলে আমার জানা নেই, অন্তত পশ্চিমবঙ্গে হয়। এটার নাম পলিটিক্স। মুসলমানদেরকে রাম মন্দির হওয়ার কথা বলে ভয় দেখিয়ে দিচ্ছে, এটাও পলিটিক্স। কিন্তু আমি জানি রাজ্যের মুসলমান সমাজ, দেশের মুসলমান সমাজ, তারা এতে ভয় পাচ্ছে না, তাকে গ্রহণ করছে। বুঝে গেছে যে এরা চেয়েছে এত করে, এদের ভালোবাসাকে আমরা সম্মান দেব না কেন? কারো ভক্তি ভালোবাসাকে কেন তুচ্ছ তাচ্ছিল্য করবো? এর নামই তো সম্প্রীতি, এর নামই তো মানবতা, এর নামই তো মানব ধর্ম। প্রত্যেকে আবেগকে বুঝবে, অনুভূতিকে বুঝবে, এবং নিজের কিছু ত্যাগ করে হলো অন্যের অনুভূতিকে সম্মান দেবে। এর নাম ভারতবর্ষের সনাতন যে ঐতিহ্য, মিলনের সাগর তীর্থ, এই শব্দটাকে যে বাস্তবে লালন করে ঐতিহ্য, তারই প্রকাশ। তাই রাম মন্দির বর্তমানে মিলনের বার্তা দিচ্ছে, কোনো বিভেদের বার্তা দিচ্ছে এই মনে করি না। যারা বলেছিল বিতর্কিত ধাঁচা ভাঙার পর যে বিতর্কিত ধাঁচা ভেঙেছে, হিন্দুত্ববাদের স্লোগান হচ্ছে আমরা ধিক্কার জানাচ্ছি, আমাদের ভোট দাও, আমাদের ভোট দাও। এখন তো তারা বলছে রাম মন্দির ভালো, আমাদের কোনো আপত্তি নেই। দুটো কথা কি যায় একসাথে? যায় না। তখন ভোটের রাজনীতি করা হয়েছে, এখন হিন্দু ভোটের রাজনীতি করা হচ্ছে, তখন মুসলমান ভোটের রাজনীতি করা হয়েছে। ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই। তাই সমস্যাটা সবাই বলুক, রাম মন্দির হচ্ছে অনেক মানুষের কান্না, রক্ত, মৃত্যু, ঘাম, ভালোবাসা, আবেগ, উৎসাহ, উদ্দীপনা, তার মূল্য আছে। সেটাই সম্প্রীতির বার্তা বাহক, বিভেদের নয়। ধন্যবাদ।